তেজ দরজার দিকে তাকিয়ে রাইসাকে ইশারায় বলল, তোমার কাজ শেষ, যাও এখান থেকে। রাইসা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন পা আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। অপমানে শরীর ক্ষীণ হয়ে এসেছে। তেজ আবারও বিরক্তির গলায় বলল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, বেরিয়ে যাও এখান থেকে। মাথা আরো নিচু হয়ে গেল রাইসার। এত অপমান বোধহয় গ্রহণযোগ্য ছিল না। রাইসা ধীরে ধীরে পা বাড়ালো, দরজার কাছে গিয়ে হাত কাঁপতে কাঁপতে কপাট ছুঁল। পেছন থেকে তেজের কণ্ঠ আবারও এলো, ঠান্ডা আর নির্লিপ্ত। আমার বিনা অনুমতিতে আমার রুমে যেন না ঢোকা হয়। রাইসার বুকটা মোচড় দিয়ে উঠল। সে কেন কোনো উত্তর দিল না। নিঃশব্দে বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। রাইসা কি এর আগেও এসেছে তার ঘরে, যে পরে আসতে যাবে? নিজেই ডেকে এত এত অপমান করলো। রাস্তা ধরে হেঁটে চলেছে এক কিশোরী। হঠাৎ করেই ছুটতে থাকা এক পুরুষ এসে ধাক্কা মেরে দিল। রাগে মেজাজটা বিগড়ে গিয়ে কয়েকটা কথা শোনালো। এই মফিজের ঘরের মফিজ, চোখে দেখেন না, দিলেন তো আমাকে ফেলে। ছেলেটা সামনে বন্ধুর দিকে তাকিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ এমন আজগুবি বাক্যে থেমে গেল পদজোড়া। পেছনে ঘুরে তাকিয়ে দেখলো মেয়েটা পড়ে গেছে, সাথে হাতে থাকা বইগুলো পিচের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটার কথা আর না ভেবে নিজের খারাপ লাগলো। তার কারণে মেয়েটা পড়ে গেছে। আফসোস। এসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। আই এম সরি, আমি দেখতে পারিনি। সরি বললেই সব ঠিক হয়ে গেল? তাহলে কি করতে হবে বাচ্চা মেয়ে? মেয়েটি রেগে আগুন হলো। কোন দিক থেকে আমাকে বাচ্চা মনে হয় আপনার? আমার বয়সের সবার বিয়ে হয়ে 2 বাচ্চার মা, আর আমাকে বাচ্চা বলতে এসেছেন? সামনে ডোবা দেখেছেন? একেবারে ডোবার জলে ডুবিয়ে মারবো। একে তো ফেলে দিয়েছে, তার উপরে বাচ্চা বাচ্চা বলতে এসেছে। এইসব বুড়া মানুষজন রাস্তাঘাটে না বেরোলেই তো হয়। বেরিয়ে যখন হয়েই পড়েছেন, লাঠি নিতে পারেন না? একটা 16 কি 17 বছরের মেয়ের মুখে এমন কথায় চোখ বিস্ময়ে ফেটে পড়েছিল যুবকটির। কি কথার ঝাঁজ! মেয়ে তো নয়, পুরাই অ্যাটম বম। ভাইয়া ভাইয়া, খেতে এসো, আম্মু ডাকছে। ইরার কথায় ইমরানের কল্পনা বিচ্ছিন্ন হলো। বোনের উদ্দেশ্যে বলল, আসছি। ইরা চলে গেল। ইমরান টেবিলে বসতে বসতে একবার সানজিদার দিকে নজর দিল। সানজিদা খাবার পরিবেশন করছে আপন মনে, অন্য কিছুতে তার কোনো মন নেই। ঘরের কোণে হাঁটুতে থুতনি লাগিয়ে নীরবে অশ্রু ফেলছে রাইসা। নিজের দোষ ঠাহর করতে পারল না। কেবলমাত্র নাম বলা এত বড় অপরাধ। আর তাহলে বাক স্বাধীনতা কেন বলা হয়? কথার জন্য এইভাবে অপমান হতে হয় যদি? মনে মনে ভাবলেও সত্যি সে এত বেশি অভাগী? দুনিয়াতে কি শুধু কথা শোনানোর জন্য, অপমান অবহেলা করার জন্য তারই জন্ম হয়েছিল? মানুষ বলে, যার এক পথ বন্ধ তার হাজারটা পথ খোলা থাকে, কিন্তু রাইসার কোনো পথই খোলা নেই। সবার কাছে শুধুই বোঝা। পরিস্থিতির শিকারে পড়ে তো সেও বিয়ে করেছে, মন থেকে তো আর করেনি। কেনই বা চাই? কেই বা চাই বোনের হবু বরকে বিয়ে করতে? বাধ্য হয়েই তো সেই বিয়ে করেছে। তাহলে একা দোষে কি শুধু তারই? ছেলেদের যেমন কলঙ্ক তিলক লাগে না, তেমনি কোনো দোষের ভাগীদারও তাদের নেই। স্ত্রীর মর্যাদা কে চেয়েছে? যদি মানবিকতার খাতিরে একটু ভালো বন্ধুসুলভ আচরণ করত, এতে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? স্বামী স্ত্রী কি সবকিছু? এর বাইরেও সুন্দর সম্পর্ক হয়, যেখানে কারণ লাগে না। হে আল্লাহ, আমাকে তুমি মায়ের কাছে নিয়ে যাও। আমি বাঁচতে চাই না। এই সংসার আমার মতো এতিমদের জন্য নয়। সংসার, স্বামী, সন্তান এইসব আমাদের জন্য নয়, যাদের পরিবার বর্গে নেই একেবারে। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি খোদা। তুমি অবশ্যই আমার কথা রেখো। আমি মারা গেলে কান্না করার মতো তেমন কোনো মানুষ নেই। আমি কেবলই এই জগতের আবর্জনা, যার জায়গা হাসপাতালের ময়লার ডাস্টবিনেও হয়নি। রাইসার কাঁপতে থাকা ওষ্ঠ জোড়া বেয়ে ঠোঁট গড়িয়ে পড়ছে।
চোখে কেবলই ভেসে উঠল মেহেরিমা নওয়ান, মাহতাব নওয়ান, মার্জিয়া আর সানজিদার মুখ। তারা চারজন তাকে পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। এই কয়েকদিনেই এই বাড়ির মানুষগুলো আপন হয়েছে, শুধু শুধুমাত্র একজন ছাড়া। তাকেও বোঝা বেহাল অবস্থা। কখনো এত মধুর ডাক, পরের মুহূর্তেই তার মধুর ডাক ভুলিয়ে দেওয়ার জন্য একটা হুংকারই যথেষ্ট। আগের ভালো দিক দেখিয়ে মায়া ধরায়, পরে সেই মায়া কিভাবে নিঃসন্দেহে ছিন্ন করা যায় তারই প্রতিচ্ছবি। মাহতাব নওয়ান মার্জিয়া আর রাইসাকে ডাকলেন। দুজনেই উপস্থিত হলো ড্রয়িং রুমে। মাহতাব নওয়ান বসে আছে সোফায়। দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে। এক নজর তাকিয়ে দেখলো দুই মেয়েকে, যেন একই ডালে দুটি শালিক। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে একটা ব্যাগ এগিয়ে দিলেন মার্জিয়ার দিকে, আরেকটি ব্যাগ এগিয়ে দিলেন রাইসার দিকে। মার্জিয়া ব্যাগটা হাতে নিলেও রাইসা অবুঝের মতো চেয়ে রইল। বুঝলো না ওর ভেতরে কি আছে। কি হলো, ধরো। শ্বশুরের কথায় রাইসা এগিয়ে গিয়ে ব্যাগটা নিল। মার্জিয়া সোফায় বসে ব্যাগটা খুলে দেখলো সুন্দর মতো একটা হাত ঘড়ি, যেটা দেখতে চকচক করছে। মার্জিয়ার কপালে ভাঁজ করে বলল, আব্বু, এটাই আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ আব্বু, কিন্তু এটা এত চকচক করছে দেখতে, মনে হচ্ছে স্বর্ণ। মেয়ের এমন আকাশচুম্বী কথায় হাসলেন মাহতাব নওয়ান। তারপর দম ফেলে বলল, এটা স্বর্ণের মতো নয়, এটা স্বর্ণই। সাথে সাথে লাফিয়ে উঠল মার্জিয়া। এত সুন্দর ডিজাইন ছিল যে বলার বাহিরে। মার্জিয়ার উচ্ছ্বাসে ড্রয়িং রুমটা যেন আনন্দে মেতে উঠল। সে ঘড়িটা হাতে পড়ে বারবার দেখছে, কিন্তু রাইসা এখনো ব্যাগটা খোলেনি। তার আঙ্গুল কাঁপছে, মাথা নিচু। মাহতাব নওয়ান নরম গলায় বলেন, তুমিও খুলে দেখো মা। রাইসা ধীরে ধীরে ব্যাগটা খুলল। ভেতরে একটা একই রকমের রুচিশীল ঘড়ি। মাহতাব নওয়ান দুই মেয়ের জন্যই একই ডিজাইনের হাত ঘড়ি এনেছেন। তেমনই কিছু সেইভাবে দিয়ে ওঠা হয়নি তার। রাইসার বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে এলো আবার। তবে এই অশ্রু আগের মতো না, এতে কষ্টের সাথে এক ফোঁটা উষ্ণতাও আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু, এটা এনেছেন কেন? আমার এসবের প্রয়োজন নেই তো। মাহতাব নওয়ান তাকিয়ে বলেন, তোমার কি পছন্দ হয়নি আম্মু? রাইসা কি বলবে বুঝতে পারছে না। এত দামি জিনিস তো সে কখনো ছুঁয়েও দেখেনি। সেখানে পড়ে থাকা তো বিলাসিতা। আসলে আব্বু, এত দামি ঘড়ি আমি রাখতে পারবো না। আমি ভালোবেসে দুই মেয়ের জন্যই এনেছি। আপনাদের ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় উপহার আব্বু। এইসব নিয়ে আমি কি করব? মেহরিমা নওয়ান উপস্থিত সবাইকে অবাক হলো। মানুষ কত কিছু চেয়েও পায় না, সেখানে রাইসাকে দেওয়া হচ্ছে আর তারপরও নিচ্ছে না। মেয়েটা কতটা সরল বুঝতে বাকি নেই তার। তোমরা দুজনই আমার মেয়ে, কারোর মধ্যে পার্থক্য করিনি, করবও না। সুতরাং দুই মেয়েকে আমার যা দিতে মন চাইবে তাই দিব। এর পরবর্তীতে তুমি, আমি একটা কথাও শুনতে চাই না, বুঝেছো? রাইসা চুপচাপ মাথা নাড়ালো। মার্জিয়া হেসে রাইসার কাঁধে মাথা রাখলো। আমার থেকে কিন্তু তোমার হাতে ঘড়িটা অনেক বেশি স্যুট করবে। রাইসা মার্জিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেহরিমা নওয়ান স্বামীকে বললেন, মেয়েটাকে তো কলেজে ভর্তি করে দিলাম, কিন্তু শুধুই কি কলেজে পড়া দিলে হবে? স্ত্রীর কথায় মাহতাব নওয়ান কপাল কুঁচকে বলল, ঠিকই বল, ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? রাইসা, মার্জিয়া ও মাহতাব নওয়ান তাকিয়ে রইল তার কথা শোনার জন্য। মেয়েটাকে কোচিং এ দিতে হবে তো, তাই বললাম, নয়তো কিভাবে হবে? হো, এই ব্যাপার। তুমি যা খুশি করো, যেখানে দিলে ভালো হবে সেখানেই দিও। আমাকে জিজ্ঞেস করার কি আছে? সেটাই তো বুঝতেছি না। চেনা জানা কেউ নেই, মেয়েটাকে আমি বাইরে যেতে দিব না। এমন কাউকে দেখতে হবে যে বাড়িতে এসে পড়িয়ে দিয়ে যাবে। রাইসা এই কথাগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাকে কোচিং এ দিবে সে এত আশা করেনি। তাহলে
এত কেন পাচ্ছে? মার্জিয়া বলল, আমি নিজের পড়া নিজেই বুঝি না, তাহলে অন্যকে কি করে বোঝাবো? নয়তো আমিই পড়াতাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, বলল মাহতাব নওয়ান। 2 দিন কেটে গেছে মাঝখানে। সবার জীবন চলছে আপন তদারকিতে। সময়ের গতিকে যেমন কখনো ক্ষুণ্ণ করা যায় না, তেমনি জীবনকেও কোনো বন্ধনে আবদ্ধ করে থেমে রাখা যায় না। জীবন কখনো আমাদের চাওয়ার পথ দেয় না, কিন্তু ঠিকই এমন পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেদের নতুন করে চিনতে শিখি। মানুষের সবচেয়ে বড় অভাব টাকা নয়, আপন বলে কাউকে ডাকতে না পারার সাহস। সবাই পাশে থাকে সুখের দিনে, কিন্তু যে দুঃখের ভেতরে বসে চুপচাপ হাতে হাত রাখে, সেই আসল মানুষ। কিছু সম্পর্ক রক্তের নয়, তবু হৃদয়ের সবচেয়ে কাছের। অভিমান জমে থাকলে মানুষ কাঁদে, কিন্তু ভেঙে গেলে মানুষ চুপ হয়ে যায়। যাকে অবহেলা করা হয় সে একদিন ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি বোঝে। ভাগ্য কখনো সব কেড়ে নেয় না, কিছু মানুষ রেখে দেয় যারা নতুন করে বাঁচতে শেখায়। জীবন থেমে থাকে না কারোর অপমান বা কান্নায়, বরং সেখান থেকেই নতুন শক্তির জন্ম হয়। যে নিজে কষ্ট পেয়েছে সেই অন্যের কষ্টের সবচেয়ে নরম হাতে ছুঁতে পারে। সব হারিয়ে ফেলেছি মনে হওয়ার মুহূর্তেই আসলে নতুন শুরুর দরজা খুলে যায়। রাইসাও ঠিক এরকমই, একটা আপন কেউ না থাকার পরেও যেন এই পরিবার তার সবকিছু। এখানেই তার সমস্ত শান্তির নিঃশ্বাস, যেখানে দিন শেষে কোনো অভিযোগ শুনতে হয় না, দিনের পর দিন রাতের পর রাত অত্যাচারিত হতে হয় না, বরং ভালোবাসায় মোড়া একটা জীবন পেয়েছে। বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই রাইসা, বরং কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্যই এমন পরিবারের খাঁটি মানুষদের ভালোবাসা পাচ্ছে। আর কি চাই এই অভাগী জীবনে? চাওয়া পাওয়ার মাঝে জীবন তাকে এক মিলনাত্মক সুখের সাথে সাক্ষাৎ করিয়েছে। সিগারেটের ধোঁয়া শূন্যে উড়ে চলেছে, জ্যোৎস্না মাখা আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে। কখনো ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো মেঘ সরিয়ে উকি দিচ্ছে। চারপাশের রাতের নিস্তব্ধতার মাঝেও তেজের বুকে অসহ্য যন্ত্রণায় ঢেউ খেলানো ব্যথা সৃষ্টি হচ্ছে। এই ব্যথার মানে তার জানা নেই। কাউকে তীব্রভাবে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত কাকের মতো চোখ দুটো হন্যে হয়ে খুঁজে চলেছে। ঠোঁটের মাঝে সিগারেট, শরীরে ফু দিয়ে ধোঁয়া বের করে আধ খাওয়া সিগারেট ফেলে দিল দূর অজানায়। হাত মুঠো হয়ে এলো। রাগের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। মাথার চুল টেনে ধরল। এই মেয়ের সামনে থাকলেও সহ্য হয় না, আবার দূরে গেলেও সহ্য হয় না। মেয়েটা আমাকে তিলে তিলে মারছে। মাত্র একটা দিন পেরিয়ে দ্বিতীয় রাত হয়েছে, তাতেই তেজের বুকটা পুড়ে যাচ্ছে কাউকে দেখার জন্য। কেন এমন হয়? আমি তো চাই না, তবুও চোখ বন্ধ করলেই তার মুখটাই সামনে আসে। এই কয়েক দিনেই এমন কি করে জড়িয়ে গেল আমার শ্বাসে? আমি নিজের বুক চাপড়ে দাঁতে দাঁত চেপে রয়েছে তেজ। আমি দুর্বল না, কারোর জন্য দুর্বল হব না, বিশেষ করে তার জন্য তো নাই। কথাগুলো কিন্তু নিজের কানেই ফাঁপানো শোনালো। হাসলো তিক্তভাবে। ঘৃণা করি, তবু কেন তাকেই মনে পড়ে, বুকের ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারান্দার রেলিং শক্ত করে ধরল সে। শিরাগুলো ফুলে উঠেছে। তুই সামান্য, তুই সমস্যা। ঘোমটাবতী পুরোটাই আমার মাথা খারাপ করে দিয়েছে। আমার শান্তি নষ্ট করে দিয়েছিস। কাছে থাকলে রাগ হয়, দূরে গেলে দম বন্ধ লাগে। এটা কেমন শাস্তি? দরজায় হালকা টোকা পড়তেই রাইসা নড়ে চড়ে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে নজর দিতেই দেখলো 12টা পেরিয়ে গেছে। তাহলে এত রাতে কে আসলো? ভয়ে এক হাত বুকের উপরে চলে গেল রাইসার। ভাবতে ভাবতেই দ্বিতীয়বার টোকা মারতেই রাইসা কাঁপা কাঁপা স্বরে বলল, "কে কে কে ওখানে?" তেজের গম্ভীর ধীর কণ্ঠস্বর ভেসে এলো, "দরজা খোলো।" রাইসা উক্ত ব্যক্তিকে চিনতে
কোনো অসুবিধা হলো না। কিন্তু এত রাতে তার দরজার সামনেই বা কেন? আর তাকেই বা কেন ডাকছে? কোনো বিপদ হলো না তো? আগুপিছু না ভেবে রাইসা উঠে গিয়ে দরজাটা খুলে দিল। চোখের সামনে অন্ধকারে আবছা আলোয় রাইসার আদলখানি দেখে নিল। মুহূর্তেই শরীরের তেজের কম্পন কমে গেল, যেন রোগীকে ঔষধ দেওয়া হলো। তৃষ্ণার্ত কাকের তৃষ্ণা মিটল। চোখ দুটো অধীর আগ্রহে বসেছিল এই চেহারার বিলীন হওয়ার জন্য। তেজ রাইসার হাত হ্যাচকা টানে ঘর থেকে বের করে দেওয়ালে ঠেসে ধরল। এই মেয়ে, কি সমস্যা হ্যাঁ? আমাকে এভাবে পুড়িয়ে ছারখার করছিস কেন? আমাকে ইগনোর করছিস? তেজকে ইগনোর করছিস? কত বড় সাহস তোর! 2 দিনে আমাকে পাগল বানিয়ে ফেলে লুকিয়ে আছিস? কথা বল, আমাকে এইভাবে জ্বালানোর মানেটা কি? রাইসা দাঁড়িয়ে রইল। যেমন ভাবে তেজ চেপে ধরে রেখেছে তেমনই। সে তো তেজের সামনেই যায়নি, তাহলে জ্বালালো কি করে? আর ইগনোর করার প্রশ্নই বা আসছে কি করে? তেজ নিজে বলেছিল তার সামনে না যেতে। তেজের কথার আগা মাথা বুঝতে পারল না অবুঝ রাইসা। কিছুক্ষণ এভাবেই চলল, তেজ কিছুই বলছে না। তেজের তীক্ষ্ণ দৃষ্টি রাইসার উপরে গাঢ় হলো। এই দৃষ্টি যেন অন্য কিছু শুরু হওয়ার লক্ষণ। তেজকে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে রাইসা একটু নড়ে উঠল। কেউ কোনো কথা বলছে না। এভাবেই প্রায় চলল 10 মিনিটের মতো। হঠাৎ পায়ের কাছে অরিও এসে ডাকতে লাগলো, আর দুজনেই সজাগ হলো। রাইসা মাথা নিচু করে নিল মুহূর্তেই। তেজ স্বাভাবিক হয়ে রাইসার দিকে তাকিয়ে বলে উঠল, এই মেয়ে, ঘুমিয়েছিলে? রাইসা মাথা নাড়িয়ে জানালো, না। তেজ মিহি কণ্ঠে বলল, আমার মাথা ধরেছে, 1 কাপ কফি করে দিতে পারবে? রাইসা তেজের করা অপমান সব ভুলে গেল। তেজের মাথা ব্যথার কথা শুনে মনটা কেমন যেন মলিন হলো। কি হলো, বানাতে পারবে? জি, পারবো। রাইসা কফি বানাচ্ছে। তেজ সোফায় বসে পায়ের ওপরে পা তুলে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুম থেকে রান্নাঘর পরিষ্কার দেখা যায়। রান্নাঘরের আলোয় রাইসাকে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। তেজের নজর রাইসার থেকে সরছেই না। মেয়েটাকে দেখে আগের মতো অশান্তি লাগছে না, যেন সকল কিছুর মুখেই রাইসা রয়েছে। শান্তি, প্রশান্তি, সব কিছুতেই এই মেয়েটা জড়িয়ে যাচ্ছে। রাইসা ট্রেতে করে 2 কাপ কফি আনলো। তেজ আগেই বলে দিয়েছে 2 কাপ কফি বানাতে। রাইসাও কোনো রকম প্রশ্ন করেনি। ভেবেছিল হয়তো মাথা ব্যথা, তাই 2 কাপ খাবে। কফির ট্রেটা টেবিলের উপরে রেখে রাইসা দাঁড়িয়েই রইল। তেজ রাইসাকে বসতে বলল, কিন্তু রাইসা বসতেই চাইছে না। শেষে জোরে ধমক দিতে গিয়েও থেমে গেল। এই মেয়ে, আমি বলেছি আমার কথার অবাধ্য হবে না। যা বলেছি চুপচাপ তাই করো। রাইসা সেই দিকে কথা মতো পড়ে মনে পড়ে বসতে গেল। সাথে সাথে তেজ আবার বলল, ওখানে নয়। রাইসা অসহায় চোখে তেজের দিকে তাকালো। এখানে নয় তাহলে কোথায় বসবো? বসতেও বলছে, আবার নাও করছে। রাইসা কোনো দিকে যাবে বুঝতে পারছে না। এমন মানুষ যে সামনে গেলে শিং দিয়ে গুঁতো দিবে, আর পেছনে গেলে লাথি মারবে। তাহলে বেচারা রাইসা যাবে কোন দিকে? এখানে এসে বসো, বলেই নিজের পাশে ইশারা করলো তেজ। রাইসা ভয়ে ভয়ে যাবে কি যাবে না করে করে গিয়ে বসলো। কেননা আবার কি বলে তার ঠিক নেই। এমনি মনে হয় তেজের মাথার তার ছিঁড়ে আছে। রাইসা বসে গুটিয়ে নিল নিজেকে। তেজ এখনো কফি নেয়নি। রাইসাকে উদ্দেশ্য করে বলল, কফি খাও। রাইসা অবাক হলো। সে কেন কফি খাবে? কফি তো তেজের জন্য বানিয়েছে। কি হলো, এক কথা বারবার বলতে হয় কেন? রাইসা কোনো প্রশ্ন করার সাহস পেল না। ভয়ে ভয়ে একটা কফির কাপ নিল, কিন্তু হাতে ধরেই আছে, মুখে আর নিল না। কারণ তেজ এখনো বসে আছে। যার জন্য বানিয়েছে সেই যদি না খায়, তাহলে কিভাবে আগে আগে সে খাবে? কি হলো, খাওয়ার জন্য কি আলাদা করে নেমন্তন্ন করা লাগবে? জি, আপনি খাবেন না? কথাটা বলে মাথা নিচু করলো। জানে এখন তাকে অনেক কথা শুনতে হবে। তোমাকে খেতে বলেছি, তুমি খাও।
আমার চিন্তা তোমাকে করতে হবে না। রাইসা ভয়ে ভয়ে একটা চুমুক দিল। কফির মগে দুই হাত চেপে ধরে আছে। হঠাৎই তেজ ভিন্ন রূপে বলল, এই মেয়ে, তুমি দেখতে পাচ্ছ না এটা আমার মগ, এটা কেন নিয়েছো? রাইসা অপরাধীর মতো চেয়ে আছে। মগের গায়ে কোথাও লিখে দেওয়া নেই, তাহলে সে চিনবে কি করে এটা কার মগ? দুটোই তো একই জায়গা থেকে এনেছে। দাও, বলেই রাইসার হাত থেকে মগটা ছিনিয়ে নিল। রাইসা হতবাক হয়ে চেয়ে আছে। এটা কেমন অপমান যে খেতে বলে আবারও কেড়ে নিচ্ছে। তুমি ওইটা নাও, বলেই টেবিলের ওপরে দেখে দিল। আর রাইসা চেয়ে আছে। কি হলো, নাও। রাইসা হাত বাড়িয়ে নিল। এমন অপমানে এমনি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার। ইচ্ছে না থাকা সত্ত্বেও তেজের ধমকে কফিটা হাতে নিয়ে খেতে লাগলো। তেজ রাইসা খাওয়ার কফিতে চুমুক দিয়ে আবেশে চোখটা বন্ধ করে নিল, যেন 2 দিনের ক্লান্তি রাইসার ছোঁয়ায় নিমিষেই উধাও হয়ে গেল। এ কেমন অনুভূতি নিজেই বুঝতে পারে না, তবে এইটুকু বুঝেছি, এই মেয়েটাকে ছাড়া সে কিছুই ভাবতে পারবে না। মৃগনয়নী, রাইসা কপাল তুলে চাইল। তোমার চোখ দুটো এমন কেন? এমন একটা প্রশ্নে রাইসা কি উত্তর দিবে, কি উত্তর দেওয়া উচিত? চোখ তো জন্ম থেকেই এরকমই, তাহলে সে কি বলবে? রাইসা কিছুক্ষণ চুপ করে রইল। প্রশ্নটা খুবই সহজ, তবুও উত্তর দেওয়া কঠিন। কফির মগটা 2 হাতে ধরে নিচু স্বরে বলল, জানি না, এমনই তো। তেজ হালকা ঝুঁকে এলো। তার দৃষ্টি অদ্ভুত রকম নরম, অথচ তীক্ষ্ণ। 2 হরিণী চোখ দেখে তেজ স্থির হলো। এই চোখেই তো তার ডুবে যাওয়া নিশ্চিত খুঁজছে। তেজের এমন কাছে আসা দেখে রাইসার বুকটা ধক করে উঠল। চোখ সরিয়ে নিল নিচের দিকে। তেজের শরীর থেকে পুরুষালী ঘ্রাণে রাইসা আর সিটিয়ে গেল। ঘরের বাতাসে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। পিনপিন নীরবতার মাঝে দুজনের নিঃশ্বাসের ধ্বনি ব্যতীত কোনো শব্দই হচ্ছে না। তেজ পূর্বের ন্যায় তাকিয়ে দেখছে। ধীরে ধীরে কফির মগ হাত থেকে নামিয়ে রাখলো টেবিলের ওপরে। আমাকে দেখতে কি গোন্ডা লাগে? জি না। তাহলে এভাবে আতঙ্কে আছো কেন? এমনি। তেজ আরেকটু ঝুঁকে রাইসার কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল, যা চোখে পড়ে আছে। আর রাইসা বারবার চোখটা বন্ধ খোলা করছিল। যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। রাইসা চলে গেল। তেজ রাইসার যাওয়ার পর সোফায় হেলান দিয়ে রইল। প্রায় অনেকটা সময় পর উঠে নিজের রুমে গেল। এখন আর দম বন্ধ হওয়া লাগছে না। বুকের ভেতরে যেন পাথর বেঁধেছিল, যার কারণে শুধু রাইসাকে দেখার জন্যই ছিল। পরের দিন রাইসা কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। রিক্সা থেকে নেমে গেটে ঢুকতে যাবে, তখনই মানুষের ভিড়ের ঠেলায় রাইসা নিজেকে সামলাতে পারছিল না। মাছের হাটের মতো ভিড়, 1 পা 2 পা করে এগিয়ে চলছে। শেষে একজন ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই পেছনে থাকা এক যুবকের বুকের সাথে বাড়ি খেল। ধরফড়িয়ে দূরে সরে পেছনে তাকালো। দুঃখিত, ইটস ওকে। মানুষের এত ভিড়ে এটা স্বাভাবিক। রাইসা মাথা তুলে তাকিয়ে লোকটিকে চেনা চেনা লাগলো তার। মনে হলো কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারলো না। উল্টো ঘুরে হাঁটা ধরলো আর মনে করার চেষ্টা করলো আসলে লোকটি কে। পেছনে ঘুরতে সানজিদা আর ইরা আসলো। দুজনে মিলে ফুচকা খেয়ে আসছিল। সানজিদা সামনে তাকিয়ে দেখলো একটা বোরখা পরা মেয়ে হেঁটে যাচ্ছে। অবশ্যই এত মানুষের ভিড়ে চিনতে পারলো কি করে? এখানে যা আছে সবাই প্রায় ওয়েস্টার্ন ড্রেস, তাই এক মুহূর্ত আলাদা ব্যক্তি চিহ্নিত করতে সময় লাগলো না। তবে এত কিছুর মাঝে যেন সানজিদার আপন মানুষের গন্ধ পেল। মনে হলো খুব কাছের কেউ আশেপাশে ছিল, যার গন্ধ বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে। বোরখা পরা মেয়েটার দিকে গভীরভাবে তাকালো। কিরে সানজি, চল, ক্লাসে লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল, বলেই চলে গেল সানজিদা। পা দুটো আচমকায় থেমে গেল রাইসার।
আর মাটি থেকে উঠতে চাইছে না, ইচ্ছে করছে না আর একটা ধাপ উঠিয়ে এগিয়ে যেতে। পিছুটানের মতো তাকে তীব্র করে জন্য মায়া টানছে, যা উপলব্ধি করতে পারছে। পেছনে একবার ঘুরে তাকালো, কোথাও কেউ নেই। এতক্ষণে সানজিদা হেঁটে চলে গেছে মানুষের ভিড়ের আড়ালে। চোখ দুটো অজান্তেই কিছু একটা খুঁজে চলল, কিন্তু পেল না। আপন মানুষের গন্ধ বাতাসে পাওয়া যায়, সেখানে তারা দিনের পর দিন একসাথে বড় হয়ে উঠেছে। রক্তের সম্পর্ক না থাকলেও সানজিদা নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছে রাইসাকে। বড্ড মায়ায় ভরা মুখ রাইসার, যে দেখে মায়া লাগবে না কি প্রকৃতপক্ষে তার মন নেই বলেই বিবেচিত হবে। তোমাকে খুব মনে পড়ে আপু, এই অচেনা শহরেও তোমার বাতাস ছড়িয়ে থাকে। এমন মনে হয় যে এই একই শহরে হয়তো তুমিও নিঃশ্বাস ফেলো। কাঁধের ব্যাগটা দু হাতে শক্ত করে চেপে ধরে পিছু ঘুরে চলল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই বুকের ভেতরটা ভারী হয়ে এলো রাইসার। ক্লাসরুমে ঢুকেও মন বসল না। বোর্ডের দিকে তাকিয়ে থেকেই আছে ঠিকই, কিন্তু চোখের কোনো লেখা ধরা পড়ছে না। শব্দগুলো কানে ঢুকছে, মাথায় পৌঁছাচ্ছে না। রিম কনুই দিয়ে ঠেলা দিল। কি হচ্ছে? আজ তোমাকে অন্যরকম লাগছে। কিছু না, ছোট করে উত্তর দিল রাইসা। টনটনে রোদটা যেন আজ ইচ্ছে করেই শহরের ওপরে নেমে এসেছে। আকাশে এক টুকরো মেঘও নেই। সাদা আগুনের মতো সূর্যটা মাথার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। রাস্তায় গরম বাতাসেও থমকে আছে, যেন নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। পিচ ঢালা সড়কের ওপর তাপের ঢেউ কাঁপছে। দূর থেকে দেখলে মনে হয় রাস্তা গলে তরল হয়ে যাচ্ছে। রিকশার টিনের হুডটা অর্ধেক নামানো, তবুও রোদের তেজ কমছে না। গরম বাতাস এসে মুখে লাগে, শুষ্ক ধুলো মেশানো। রাইসা হিজাবের প্রান্ত দুই হাতে ধরে আছে। কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে স্যাঁতসেঁতে অনুভব করলো। হেজাবের ভেতর দিয়েই হাতের তালু গরম হয়ে আছে। ব্যাগের স্ট্যাম্প শক্ত করে ধরে আছে দু হাত। রাস্তার দুই পাশের দোকানগুলো আধ খোলা, কোথাও ঠান্ডা পানির বোতল বরফে ডুবিয়ে রাখা, কোথাও আখের রস মেশিনে ঘুরছে শব্দ করে। ভাজাভুজির দোকান থেকে গরম তেলের গন্ধ উড়ে এসে আরো ভারী করে তুলছে বাতাস। ফুটপাতের এক পাশে কুকুরটা জিভ বের করে ছায়া খুঁজে শুয়ে আছে। দুই একটা পথচারী দ্রুত পা চালিয়ে যাচ্ছে, সবাই যেন রোদের সঙ্গে যুদ্ধ করছে। রাইসা হুডের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালো। চোখে রোদের ঝিলিক লাগতেই আবারও নামিয়ে দিল দৃষ্টি। শহরের কোলাহল আজ কেমন যেন ঝাপসা লাগছে। হর্ন, ডাকাডাকি, মানুষের শব্দ, সব যেন দূর থেকে ভেসে আসছে। গরমের মাঝেও হঠাৎ এক ঝলক বাতাস এলো, ওড়নার কোনা দুলে উঠল। সেই হাওয়ায় কোথাও থেকে যেন শুকনো পাতার গন্ধ আর একটুখানি পরিচিতি স্মৃতির ছোঁয়া। বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। তেজ বাইকে হাত শক্ত করে ধরেই আছে। এই বুঝি বাইকের হাতল ভেঙে দুভাগ করবে। রাগ উঠেছে তার, তবে রাগের কারণ অনিশ্চিত। ফাহিম আর জিহাদের। আর ক্লাস শেষে লাঞ্চ করতে যাবে ভেবেছিল, কিন্তু বের হতেই তেজের এমন আচরণ আশা করেনি দুজনেরই একজনও। তাই পেছনে পেছনে পাগলা ঘোড়া ছুটিয়ে তারাও তেজের পিছু নিল। আজকে বাকি ক্লাস করানোর কোনো ইচ্ছে তেজের নেই। চোখের দৃশ্যপটে ভেসে উঠছে একটা ছেলের বুকে ধাক্কা খেয়েছিল নেকাবের আড়ালে দুটি মৃগনয়নী চোখের অধিকারী, যাকে সে খুব ভালো করেই চিনতে পেরেছিল। সহ্য শক্তি যেন ক্ষীণ হয়ে যাচ্ছে, সেই কারণে আজকের ক্লাসও ভালো করে করতে পারেনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে, এটাকে জেলাসি বলে নাকি তার জানা নেই। কোনো দিন প্রেম করলে তো জানবে সে। বাইকের গতি হঠাৎ করে বাড়িয়ে দিল তেজ।
এমনি বেশি ছিল, এখন যেন বাইক শূন্যে ভাসমান লাগছে। পাশ দিয়ে চলা গাড়িগুলোকে একের পর এক কাটিয়ে এগিয়ে যাচ্ছে। হেলমেটের ভেতরে চোয়াল শক্ত, চোখ লালচে। তেজের এমন হঠাৎ হওয়ার বেগে হাওয়ার বেগে গাড়ি চালানো দেখে দুজনই দুজনের দিকে তাকালো। ফাহিম বলল, আর এখানে কি রেস চলছে রে? এভাবে যাচ্ছে কেন? জিহাদ বলে উঠল, কেসটা সিরিয়াস লাগছে। বাড়িতে আঙ্কেল আন্টির কিছু হয়নি তো? যাচ্ছি তো, গেলেই দেখতে পারবো। বলেই দুজনে পেছনে পেছনে চলল। রাইসা গেট পেরিয়ে সবে ভেতরে প্রবেশ করেছে, অমনি হাতে টান পড়তেই থেমে গেল। হাতটা কে ধরলো ভেবে পেছনে ঘুরে তাকাতেই দেখলো সেই দিনের সেই বাচ্চা ছেলে সুমন। রাইসা মাটিতে বসে সুমনের গালে হাত টেনে দিল। তুমি এখানে? এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেয়ে ছুটে চলে এসেছি আপু। লম্বা চুলওয়ালি আপু, তুমি অনেক সুন্দর। রাইসা মুচকি হাসি দিল। তুমিও খুব 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 সুন্দর। হ্যাঁ, কিন্তু তোমার মতো নয়। জানো, আমি তোমার কথা আম্মুকে বলেছি। তাই বুঝি? হ্যাঁ, বলেছি। আমার মিষ্টি একটা আপুর সাথে দেখা হয়েছে, লম্বা চুলওয়ালি, একেবারে খায়রুন সুন্দরীর মতো। এইটুকুন বাচ্চা ছেলের মুখে এমন কথা শুনে রাইসা হা হয়ে আছে। সুমন আবারও বলল, আপু, আমি তোমাকে খাইরুন সুন্দরী বলে ডাকবো। তুমি কি রাগ করবে তাহলে? মোটেও না। এত সুন্দর মুখ দিয়ে এত ভালো ডাক, আমি কি করে রাগ করতে পারি? থ্যাংক ইউ আপু। রাইসা বসেই ছিল, হঠাৎই তেজের আগমন দ্রুত হয়ে দাঁড়ালো। উঠে দাঁড়ালো সে, গেট থেকে সাইড হয়ে দাঁড়ালো, এক হাতে সুমনের হাতটা ধরে। সুমন পেছনে ঘুরে তেজকে দেখে শুকনো ঢোক গেল। সেই দিনের কথা মনে পড়তেই আতঙ্ক লাগলো। যেভাবে চোখ রাঙিয়েছিল তেজ, বেচারা সুমন ভয়ে হিসু করে দেয়নি, এটাই অনেক। কেমন শক্তপোক্ত বলশালী যুবকের চোখ পাকানো দেখলে যে কেউই ভয় পাবে। সেখানে সুমন ছোট ছিল। রাইসার হাত আস্তে আস্তে ছেড়ে দিয়ে বলল, খাইরুন সুন্দরী, আমি পরে আসব। বলেই ছুট লাগালো। আপাতত জীবন রক্ষা করা দরকার। রাইসা সুমনের দৌড়ানোর দিকে তাকিয়ে রইল। এমন সময় হুট করেই সবার তেজ সমান বরাবর দাঁড়ালো। সেই প্রথম ভার্সিটির শহীদ মিনারের সামনে প্রথম এক পলক দেখেছিল এক এই যুবকটিকে, যে তার স্বামী নামক আসামি। বিয়ে হয়েছে অথচ বউ মানে না, স্বামী স্ত্রী অথচ সম্পর্ক মানে না। ঘন ঘন পল্লব বিশিষ্ট আঁখি তেজের চোখে স্পষ্ট নজর কাটছিল। যা বলার ছিল, যা রেগেছিল, সবকিছুর সমাপ্তি এখানেই ঘটল। রাইসা মাথা নিচু করে চলে গেল। তেজ পেছনে ডাকলো না, রাগ নয়, জেদ নয়, শব্দহীন তাকিয়ে রইল। ঠিক কি জাদু করেছো বলো না? ঘরে আর থাকা যে হলো না। গানটার মতো তেজের অবস্থা, এসে তার ক্ষেত্রে হবে কি জাদু করেছো বলো না? তোমার কাছে এলে আমার পৃথিবী ঠিক থাকে না। দম নিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। অমনি দুই হনুমান এসে সামনে খাড়া। তেজ কপালে ভাঁজ করে তাকালো। কি সমস্যা? তোরা এখানে কি করছিস? তুই যেভাবে বাইক চালিয়ে আসলি, আমরা না এসে পারলাম না। বল জিহাদ। মানে? আমার বাইক আমি চালাচ্ছি, যেভাবে খুশি সেভাবেই চালাবো। মাটির ওপর দিয়ে আসবো নাকি আকাশ দিয়ে আসবো, এটা আমার ব্যাপার। তোরা আমাকে ফলো করে বেড়াবি? ফাহিম অবাকের সুরে বলল, যার জন্য করবে চুরি তোমায় চোর বানাবেই। মানুষ এমনও আছে, চামড়া কাইট্টা বসতে দিলে দেখবা জুতা বানাইছে। দুজনেই তাকিয়ে আছে, যেন এখানেই কমেডি শো চলছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার জন্য তোদের কোনো চুরি করতে বলিনি আমি, আর না বলবো। এখন এই মুহূর্তে বিদেয় হ। যাচ্ছি যাচ্ছি। এভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন? বাড়ি কি শুধু তোর একার আছে? আমাদের নাই নাকি? এরকম ফকিন্নির মতো আচরণ করছিস কেন? ঘরে কি চাল নেই যে একটু খাওয়ার আমন্ত্রণ না জানিয়েই যেতে বলছিস? থাকলেও আমার বাড়ির চাল তোদের জন্য নিষিদ্ধ। যা ভাগ। তেজ এসব বলতেই মাহতাব নওয়ান গাড়ি দিয়ে আসলেন।
গাড়ি থেকে নেমে ফাহিম আর জিহাদের উদ্দেশ্যে বলল, আরে তোমরা? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ফাহিম জিহাদ দুজনেই সালাম দিল। উত্তরে মাহতাব নওয়ান বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে চলো। ফাহিম মুখটা অবলার মতো করে বলল, না ঠিক আছে আঙ্কেল, অন্য একদিন আসবো। গেট পর্যন্ত এসে ঘুরে যাবে, এটা কেমন কথা? ভেতরে আসো। জিহাদ আর ফাহিম একবার তেজের বাবার দিকে তাকাচ্ছে, যিনি আদর আপ্যায়ন করছে ভদ্র মতো। অন্যদিকে তেজের দিকে তাকালে তেজ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে জ্বলছে। আগের যুগে যেমন অগ্নি পরীক্ষা দিতে হতো, সেই আগুন হলো তেজ আর পরীক্ষা দুই বেচারা ফাহিম আর জিহাদের। তেজের কথা না শুনলে নির্ঘাত গর্দান, আর তেজের বাবার কথা না শুনলে বড় মানুষের কথার অবাধ্য, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে অসভ্যতা। বাবা ছেলের মাঝখানে দুজনই একেবারে মাইনকা চিপায় ফেসে গেছে। গলায় কাটা লাগছে এমন একটা জায়গায়, গলার নিচেও যাচ্ছে না, না ওপরেও আসছে না, একেবারে মাঝ বরাবর ঝুলে আছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করতে লাগলো। আচানকই এদের কাহিনী দেখে মাহতাব নওয়ান ঘাবড়ে গেল। তোমাদের আবার কি হলো? আসলে আঙ্কেল, আমরা আপনার সাথে যাই এটা কেউ সহ্য করতে পারছে না, তাই আমাদের না যাওয়াই ভালো। অন্য একদিন আসবো ক্ষণ, আজ যাই। দুজনেই ঘুরতে নিলে মাহতাব নওয়ান বার ঝাড়ি মেরে থামিয়ে দিল। কি সব আবল তাবল বলছো? চলো বাড়িতে। দুজনই মেয়েদের মতো হাত ধরে তেজের বাবার পেছনে পেছনে চলে গেল। ভুলেও আর তেজের দিকে তাকালো না, যেন এখানে তারা ব্যতীত আর কেউ নেই। আরে তোমরা যে! হ্যাঁ আন্টি, আঙ্কেল রাস্তা থেকে আমাদেরকে টুক করে আনলো। শেষের কথায় গতি ছিল ধীর, তাই শুনতে না পেরে মেহেরিমা নওয়ান বলল, কি বললে শুনতে পাইনি বাবা? কিছু না আন্টি, ওই একটু বেশি বেশি বলে আর কি, ওর সমস্যা আছে। ফাহিম দাঁতে দাঁত চেপে জিহাদের দিকে তাকালো, বিড়বিড় করে বলে উঠল, কার সমস্যা আছে বললি? আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? আমরা দুজনেই সব সময় বলির পাঠা হই। আম্মু, আমি এসে গেছি। এসেই যখন পড়েছ, আসুন না, মন আসুন না, মনটা করি লেনদেন। সবে রাইসা এসে শাশুড়িকে বলছিল। রাইসার উত্তরে ফাহিম গানটি গেয়ে নিল, কিন্তু পেছনে ফিরে তাকায়নি এখনো। উক্ত ব্যক্তিকে দেখার জন্য পেছনে ঘুরতেই তেজ দেখতে পেল সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তাদের দিকে পিঠ, ওপরে উঠছে। রাইসার সামনে এমন বিদ্যুতের বেগে এসে দাঁড়িয়েছে, যা রাইসার বুঝতে সময় লাগলো। যদি অতিরিক্ত চঞ্চল হতো তবে এতক্ষণে চিৎকার করে বাড়ি মাথায় তুলে রক্তে ভয় হয়ে যেত। বুকের ভেতরে এখনো ধড়াস ধড়াস করছে। রাইসার, কোথায় যাচ্ছিলে? আম্মুর কাছে। এখন যাওয়ার দরকার নেই, ওপরে যাও। রাইসা ঠায় দাঁড়িয়ে রইল। এভাবে কোনো কথাবিহীন দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে প্রশ্ন করল, যাচ্ছ না কেন? জি, আম্মু একা একা রান্না করছে, আমি একটু সাহায্য। তোমাকে বলেছে সাহায্য লাগবে? রাইসা মাথা নাড়ালো। তাহলে এখন সাহায্যের কোনো দরকার নেই, যাও। রাইসার মন খারাপ হলো, চুপ করে যেতে নিবে তার আগেই তেজ থামিয়ে আবারও বলল, এমনি সারাদিন চোখের সামনে 14 হাত ওড়না টানো, আজ কি হলো? জি, বাংলা কথা বোঝো না? তোমার এই মুখটা ঢাকো। বলেই নিজের বাম হাত উঠিয়ে ওড়নাটা টেনে মুখটা ঢেকে দিল। তারপর মিহি কণ্ঠে বলল, রুমে যাও। রাইসা আগা মাথা কিছুই বুঝতে পারল না, কিন্তু কিছু করারও নেই। এই বাড়িতে থাকতে হলে এই মানুষের কথা মতো চলতে হবে। তাই আর দেরি না করে সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে লাগলো। তেজও সামান্য তালে পিছু পিছু উঠল, রাইসার ছোট্ট শরীরটাকে আঁকড়ে ধরে। খানিক পর তেজ যখন ওপরে উঠতে লাগলো, তখন ফাহিম আর জিহাদ পেছনে ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। সামনের মেয়েটা কে ছিল?
বলতে চেয়েও বলল না সেই দিনের কথা মনে করে। খেতে বসে মার্জিয়ার পায়ের পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে জিহাদ। ভরা টেবিলে বন্ধুর বাড়িতে এসে বন্ধুর বোনকেই এমন জ্বালাতন করছে। জানতে পারলে মনে হয় না একটা হাড্ডি আস্ত রাখা হবে। তোমাদের জানা মতে ভালো কোনো কমার্সের টিচার থাকলে আমাকে জানিও তো। মাহতাব নওয়ান বলল। লক্ষ্য রেখে দৃষ্টি দিতেই বুঝলো ফাহিম আর জিহাদকেই বলেছে। কিন্তু কথা হলো কমার্সের টিচার কি করবে? ভাবতে ভাবতেই ফাহিম বলে উঠল, জি আঙ্কেল, কমার্সের টিচার দিয়ে কি হবে? রাইসাকে কোচিংয়ে দিতে হবে। কোচিংয়ে না দিলে পড়বে কিভাবে মেয়েটা? যদি ভালো কোনো খবর পাও আমাকে জানিও। জিহাদ হেসে বলল, আরে আঙ্কেল, ফাহিম নিজেই তো কমার্সের টিচার, ও ভালো পারবে, চাইলে আপনি রাখতে পারেন। মেহরিমা নওয়ান খুশি হয়ে তাকালো, যাক বাবা, বাঁচালে। খুব চিন্তাই হচ্ছিল মেয়েটার জন্য। হুম, ভালো কোনো টিচার পাবো কি পাবো না এই নিয়ে কথা। ফাহিম যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ পেয়ে উঠল, কিন্তু সেটা মনে মনে বলল, কি হলো, তুমি কিছু বলছো না যে? তুমি কি রাজি না? ফাহিম দ্রুতই মুখ খুলল, না না আঙ্কেল, আমি রাজি। তবে কাল থেকে চলে এসো। কখন তুমি ফ্রি থাকবে? আঙ্কেল, আমি দুপুরে এসে পড়িয়ে যাব। ঠিক আছে। হঠাৎ করে জিহাদ চেঁচিয়ে উঠল, আহ! সবার মনোযোগ গেল সেই দিকে। মেহেরিমা নওয়ান জিহাদের কাছে আসতে আসতে বলল, কি হয়েছে? জোরপূর্বক হাস্যোজ্জ্বল মুখ করে বলেন, না না আন্টি, কিছু হয়নি, কিছু না। ধীরে বলো, যে মেয়ে আপনার লাথি মেরে আমার পাটায় টমেটো ভর্তা বানিয়ে দিল একেবারে। মার্জিয়া জিহাদের দিকে তাকিয়ে চোখ টিপ মারলো, ইশারায় বোঝালো, কেমন লাগে এখন? এতক্ষণ আমার পায়ে খুঁচিয়ে যাচ্ছিল। বোঝো এবার মজা, কত ধানে কত চাল। তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টাওয়াল হাতে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা থেকে 2 পা এগিয়ে আসতে সামনেই নজর পড়ল, খাটের ওপরে রাইসা বসে আছে, আর তার কোলে মাথা লাগিয়ে অরিও চুপ করে শুয়ে আছে। হাত দুটো দিয়ে রাইসার ডান হাত আবদ্ধ করে রেখেছে, যেন পড়ে যাওয়া বা ছেড়ে যাবে বলে শক্ত করে ধরে রেখেছে, যাতে করে রাইসা না যেতে পারে। রাইসাও অরিওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে বাচ্চাদের মতো, যা দেখে তেজ কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইল, নয়তো তেজের আগমন ঘটে সিটিয়ে যাবে, আর এমন মায়াবী মুখটা ভীতুতে পরিণত হবে। তেজ আনমনেই কিছু ভেবে নিল, নট ব্যাড, দেখে মনে হচ্ছে আমার বাচ্চার মা মা লাগছে, পারফেক্ট কম্বিনেশন। অরিও রাইসার দিকে তাকিয়ে বলতে লাগলো, ম্যাও ম্যাও। রাইসা মিষ্টি হেসে বলল, হ্যাঁ বাবা। বলে কিছুক্ষণ ভাবনায় গেল, আচ্ছা বাবা নাকি মা বলবো, ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল, আমি তো জানি না। বলেই মন খারাপ করলো। তেজ এবার আয়নার সামনে দাঁড়াতে দাঁড়াতেই বলল, ছেলে। রাইসা তেজের কণ্ঠে জড়সড় হয়ে বসলো, তবে কানে পৌঁছালো বিড়ালটা ছেলে বিড়াল। সেই তখন রাইসা ওপরে আসছিল, তখনই তেজ রাইসাকে নিজের রুমে এনেছে। এটা বলে এনেছে যে, তোমার এতই যখন কাজ করার ইচ্ছে, তো চলো, আমার রুমে অগোছালো হয়ে আছে, গুছিয়ে দিবে। এছাড়াও অনেক কাজ আছে। সেই থেকে বসেই আছে রাইসা, খাটের ওপরে বসিয়ে রেখেছে পটের বিবির মতো। না কিছু করতে বলছে আর না তো যেতে বলছে, কাজ করার বাহানায় এনেছে। কিন্তু তার রুম কখনো অগোছালো হয় নাকি সন্দেহ। এতই পরিপাটি তেজ রাইসাকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এলো। রাইসা তো মুখ আঠার মতো লেগে রেখেছে, বোমার মতো। তেজের তেজ কখন ফেটে যায় বলা যায় না। ক্যারেক্টার ঘুরতে ঘুরতে একেবারে সেকেন্ড সময়ও নেয় না। এই এখন কত ধীরে কথা বলছে, যেন জোরে কথা কি সেটা কোনোদিনও জানেই না, বলা দূর।
রাইসা সামনে আয়নার দিকে তাকালো, যেখানে তেজের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের ভেতরে আচানক নিঃশ্বাসের গতিসীমা বেড়ে গেল। তেজ গলায় টাওয়ালটা জড়িয়ে চুলে হাত লাগাতেই নজর কাড়ল মায়াবী হরিণী দুই চোখ, যা তার দিকেই তাকিয়ে আছে। যেন মেয়েটা একটুও ভয় পায় না। এখন দেখলে যে কেউ বলবে এই মেয়ের ভয়ের লেশ মাত্র নেই। অথচ এখনই সজ্ঞানে ফিরুক, সামনে বসা বিড়ালকে বাঘ মনে করবে। রাইসা হঠাৎই চোখ ফিরিয়ে নিল, হাতের উপরে হাত রেখে খামচে ধরল, বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, তুই কি লজ্জা শরম খেয়ে ফেলেছিস? এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে আছিস? ছি! উনি কি ভাববেন বল এখন? নিশ্চয়ই আমি খারাপ মেয়ে, এটাই ভাববে। তেজ রাইসার নিচু মুখের আদলে টেনশন আর ভয় বুঝে মুচকি হাসল। তেজকে কখনো মার্জিয়া খেতে ডাকার জন্য এসেছিল, তখনই বলে দিয়েছে সে এখন খাবে না। আর রাইসাও তার রুমেই আছে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবে। মার্জিয়ার মনে প্রশ্ন থাকলেও বড় ভাইকে কোনো প্রশ্নই করতে পারল না, বিষয়টা খারাপ দেখাবে। কিন্তু তেজ যে কাজের জন্য ও হলেও রাইসাকে নিজের রুমে এনেছে, আগের মতো রাগারাগি করেনি, এটাই অনেক। মার্জিয়া খুব একটা ছোট নয়, তাই আর কথা বাড়ায়নি। কিছু সম্পর্ক তো ধীরে ধীরে জানা বোঝার মাধ্যমেই শুরু হয়। ঝগড়া মারামারি থেকেও ভালোবাসা হয়। সেখানে যদি তেজ রাইসার সম্পর্কটা এক একটা নতুন ভালো কিছু তৈরি হয়, তাহলে মার্জিয়া খুব খুশি হবে। মৃগনয়নী, রাইসা মাথা নামিয়ে উত্তর দিল, জি। বাড়িতে অন্য কোনো ছেলে আসলে যেন আমি তোমার মাথায় ঘোমটা দেখি। আদেশসূচক বাক্য ছুড়ে দিয়ে রাইসার দিকে তাকালো। রাইসা অবুঝের মতো কিছুই বুঝল না। ঠিক আমাকে দেখে যেমনটা ঘোমটা দিয়ে তেমন ঘোমটাবতী হয়ে থাকবে। ভালোই ভালোই বললাম, তবে এর অন্যথা হলে কিন্তু খারাপ হতে আমার সময় লাগবে না। ওকে? রাইসা তড়িঘড়ি করে মাথা দুলিয়ে সায় দিল। বিকেলটা যেন দিনের বুকের ভাঁজে লুকিয়ে থাকা এক নরম অধ্যায়। দুপুরের তীব্রতা ধীরে ধীরে গুটিয়ে যায়। রোদ তার আগুনের রং হারিয়ে সোনালি কোমলতায় নেমে আসে। আকাশের নীলটা একটু ফিকে হয়ে হালকা মেঘের তুলনার সাথে মিশে যায়। রাইসা উঠতে চায়, কিন্তু অরিও তার কোল থেকে নামছেই না। অসহায় ভঙ্গিতে অরিওর দিকে তাকিয়েই রইল। নখ দিয়ে রাইসার জামা আটকে ধরেছে। কি সমস্যা? ও উঠছে না। আমি নিচে যাব তো। ওকে নিয়েই যেতে পারো। রাইসা অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করল তেজের দিকে, কিন্তু তেজের ভাবভঙ্গি একেবারেই স্বাভাবিক। রাইসা অরিওকে কোলে নিয়েই নিচে নামলো। মেহরিমা, নওয়ান আর মার্জিয়া দুই মা মেয়ে মিলে অপলকভাবে তাকিয়ে আছে। কেন দুই হাতের মাঝখানে বন্দি করে নিয়েছে ছোট্ট শিশু, যেভাবে কোলে নেয় ঠিক সেভাবেই একদম বাচ্চার মতো চুপটি করে আছে অরিও। কোনো নড়াচড়া নেই, যেন খাবার খাওয়ার পর বাচ্চা শিশুটি মায়ের কোলে নিরাপদ স্থানে আশ্রয় পেয়েছে। বাবা, দুটোকে অনেক সুন্দর লাগছে তো। মায়ের জবাবে মার্জিয়া বলল, ঠিকই বলেছ মা। যাই হোক, বজ্জাত বিড়ালটাকে কোলে নিয়ে রাইসাকে খুব সুন্দর লাগছে। কেমন সুন্দর নিরীহর মতো তাকিয়ে আছে, যেন ভাজা মাছ চোখের সামনে রাখলেও খাবে না। রাইসা বিন্দু হাসলো। মার্জিয়া ফের বলল, তুমি যতটা সহজ মনে করছো ততটাও নিরীহ কিন্তু ওই বেচারা নয়। এক্ষুনি ছেড়ে দিলে আমাকে ধাওয়া করবে চোর পুলিশের মতো। রাইসা হাসল, এই হাসিতে যেন কোনো দুঃখ লুকানো নেই। মন খুলে হাসল, যেন প্রকৃতি তাকে সেই সুযোগই দিল। আজ তুই হাস, মন খুলে হাস, আর এই হাসিতে কোনো বিষাদের ছোঁয়া স্পর্শ করতে পারবে না। চলো আমরা বাগানে যাই। রাইসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলল মার্জিয়ার সাথে। দুজনেই বসে আছে বাগানের পেতে রাখা বেঞ্চে। দুজনের মধ্যে টুকটাক গল্প হলো। মার্জিয়া বেশ মিশুক মেয়ে, কাউকে পাশে পেলে মুখে যেন খই ফোটে। রাইসা শুধু উত্তর ব্যতীত কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে মার্জিয়ার কথা শুনছে, যেন সামনে স্বয়ং সানজিদা বসে আছে।
মনটা আচানকই নড়ে উঠল। সকালেও এমনটা মনে হলো। আচ্ছা রাইসা, তোমার বাড়ির কথা মনে পড়ে না? এমন প্রশ্নে ঠিক কেমন উত্তর দেওয়া উচিত রাইসা বুঝল না। আচ্ছা, দিনের পর দিন যেখানে অত্যাচারিত হতে হয়, সেখানে থেকে মুক্তি মেলার পরও কি আবারও সেখানকার কথা মনে পড়বে? কিংবা যেতে মন চাইবে? বাড়ির কথা যদি বলতে হয়, তবে আসলেই মনে পড়বে বাড়ির মানুষ দুর্ব্যবহার করলে বাড়ির কিছুই করেনি, সেই বাড়িতেই তো অনেক বড় হয়ে এলো। সে নিশ্চয়ই এতটা স্বার্থপর নয় যে ভুলে যাবে। মেরে হলেও তো তাকে মানুষ করেছে, সেটাই কে করতো? বাড়ির কথা বলতেই রাইসার সবার কথাই মনে পড়ে। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সবার জন্য দোয়া করে। তাদের প্রতি কোনো অভিযোগ নেই, তাদের মুক্তি দিতে পেরেছে, এটাই কম কিসে? বাড়িটা তার শেষ ভালোবাসা ছিল। সেখানেই তার মা বেঁচে থাকতে একটা সংসার করেছিল। সেই বাড়িতে হাজারো কষ্টের মাঝেও মায়ের গন্ধ ভেসে থাকতো, যা শত ব্যথাকেও নিরাময় করতে পারে। এই কারণেই হয়তো রাইসা সেখানে দিন যাপন করতে পেরেছে। রাইস জীবনের টানাপোড়েনে কত কথা যে ভুলতে হয়, তার কি কমতি আছে? রাইসার রাইসা তাদের দিকে খুব করে দরকার। কি হলো, কথা বলছো না যে? বলো মার্জিয়া। রাইসা একটু চমকে তাকালো। এতক্ষণ যেন ভেতরে ভেতরেই ডুবে ছিল। ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, মনে পড়ে, খুব মনে পড়ে। তবে আগের মতো কষ্ট নিয়ে না, এখন শুধু দোয়া করে যেন সবাই ভালো থাকে। মার্জিয়া ভুরু কুঁচকে তাকালো। তোমার কথাবার্তা না খুব আলাদা, আমাদের মতো না। প্রশ্ন ব্যতীত কথাই বলো না। এত চুপচাপ কেন তুমি? কথাটা যেন বড় বড় মানুষের মতো যুক্তিওয়ালা। রাইসা উত্তর দেওয়ার মতো প্রশ্ন খুঁজে পেল না। কিছু মানুষকে সময় খুব তাড়াতাড়ি বড় করে দেয়, যাতে তারা নিজেদের অবস্থান সম্পর্কে উপলব্ধি করতে পারে। এমন রাইসা কত ঘরে ঘরে আছে, তার হিসাব নেই। তাদেরও তো ইচ্ছে করে নিজেদের ইচ্ছে পোষণ করতে, একটু চঞ্চলতা দেখাতে, হাসি খুশি আর বাবা মায়ের নয়নের মণি হতে, আহ্লাদে আটখানা হয়ে দ্রুত ক্ষুদ্র ক্ষুদ্র আবদার করতে। রাইসা কখনোই এই আবদারটুকুও করতে পারেনি তার বাবার কাছে। বাবারা তো মেয়ে বলতে পাগল হয়। কত দেখেছে স্কুলে তার সহপাঠীদের বাবা মা এসে দাঁড়িয়ে থাকতে, ছুটির সময় নিয়ে যেতে, আবার সঙ্গে করে দিয়ে যেতে, যাওয়ার সময় সন্তানের কপালে কতটা আদর মেখে চুমু দিত, সেই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো রাইসা। তাকে আদর করার উদ্দেশ্যে করার মতো কেউ ছিল না, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিল না। কত ইচ্ছে করত তার বাবার কোলে ওঠার, একটু আদর ভালোবাসা পাওয়ার, অথচ পায়নি। ভাগ্য সকলের জন্য সহায় হয় না, তাকে কেবলই স্বপ্ন রূপে দেখা যায়। ছোঁয়ার মতো স্পর্ধা কখনোই হয় না। আকাশ কুসুম কল্পনায় সবাইকে মানায় না। রাইসা কল্পনায় সুখী ছিল। তার ঘরের মেঝেতে একটা ছবি আঁকানো আছে, যেটা তার বিছানার নিচেই। আঁকানো বলতে বাইরে থেকে একটা ইটের টুকরো এনে মেঝেতে এঁকেছিল। তখন খুব ছোট ছিল, বয়স 6 কি 7 হবে মনে হয়। তাকে খুব মেরেছিল নাবিলা বেগম। কারণটা ছিল তরকারিতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়েছিল, একেবারে পুড়েও যায়নি, সবে দুই একটা পুড়তে ধরেছে। এই ক্ষুদ্র কারণে তাকে চুলা থেকে ডাল বের করে আঙিনায় ফেলে মেরেছিল। সেই রাতটা রাইসার খুব নির্মম কেটেছিল। বিকেল থেকে একটা ছবি এঁকেছিল। ছবিটা ছিল বয়স্ক মতো, এতটা নিখুঁত আঁকা নয়, কিন্তু কিছুটা কার্টুনের মতো। তবে মহিলার ছবি, যাকে মা মনে করে সে মেঝেতে জড়িয়ে ধরে ছবিটির ওপরেই শুয়ে পড়ে, মায়ের কোল মনে করে। তারপর থেকেই রাইসা সেই ছবির সাথেই কথা বলতো, অন্তত মায়ের মতো অনুভূতি পাচ্ছে।
একদিকে সুখ আর একদিকে দুঃখের নৌকা ভাসতে ভাসতে কোন জায়গায় যায় বলা যায় না। তবে নিয়তি রাইসাকে হয়তো শেষ ভালোবাসার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে, কে বলতে পারে। এখানে হয়তো শেষ সময় একটু শান্তি পাবে। খোদার ইচ্ছে হয়তো এটাই ছিল। আবার কোথায় ডুবে গেলে এত কি ভাবো? কোনো প্রশ্ন করলেই অন্য দুনিয়ায় হারিয়ে যাও কেন? রাইসা মৃদু হেসে জবাব দিল, না আপু, কিচ্ছু না। আচ্ছা রাইসা, তোমার কি আমাকে পরপর লাগে? না না আপু, পরপর কেন লাগবে? তাহলে একা একা কি এমন ভাবো? আমাকে বলা যায় না? এমন গম্ভীর থাকো কেন? কিছু না আপু, এমনি। মনের ভেতরে কথা লুকিয়ে রাখতে নেই। কথাগুলো কষ্টে দলা পেকে নিজের ক্ষতি করে। যত বেশি মনের কথা বলবে ততই ভালো লাগবে। নিজেকে বাতাসের মতো উড়ন্ত মনে হবে, যা তোমাকে কখনো দমিয়ে রাখতে পারবে না। তাই একটা কথাই বলবো, যদি আমাকে বোন মনে করে থাকো তাহলে বলিও। রাইসা মাথা দোলালো। মার্জিয়া আবারও বলল, তোমার কষ্ট পাওয়া স্বাভাবিক। ভাইয়া তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এই বিষয়টা আমারও কষ্ট লাগে। কত কিউট একটা মেয়ে তুমি। পাথর পর্যন্ত তোমাকে দেখলে বরফের মতো গলে যাবে। কিন্তু ভাইয়া তোমাকে সহ্য করতে পারে না। তুমি কষ্ট পেয়ে না আপু। আমি একদম এই সব ভাবি না। আমার কপালে যা লেখা আছে তা হবেই। তুমি এইসব ভেবে কষ্ট পেও না আপু। তুমি এত ভালো কেন রাইসা? ভালো কিভাবে আপু? বাদ দাও। শোনো, কলেজে ফাংশন হবে, এটা কি জানো? রাইসা বলো, না আপু। ওহ, তাহলে হয়তো কালকে কলেজে গেলে বলবে। অনেক বড় করে অনুষ্ঠান হয়, স্কুল কলেজ ভার্সিটি মিলে। সবাই সুন্দর সুন্দর করে সেজে আসে, আর গানের ব্যান্ডও আসে। রাইসা এত জানে না তাদের গ্রামে কি আর এত আয়োজন ছিল, কে জানবে। মার্জিয়া হঠাৎই রাইসার হাতটা চেপে ধরলো। এইবার তুমিও যাবে আমার সাথে, ভাবতে ভালো লাগছে। রাইসা একটু অপ্রস্তুত। আমি? হ্যাঁ তুমি। কলেজে তো তুমিও পড়ো তাই না? হ্যাঁ। আমি যাব না আপু। কি বলছো যাবে না? যেন কত বাইরের মানুষ যেতে চায় কিন্তু পারে না, কারণ সেখানে বহিরাগত নিষিদ্ধ আছে। ভিড়ভাট্টা, অনুষ্ঠান এসব আমার ভালো লাগে না আপু। ভালো লাগে না নাকি অভ্যাস নেই? মার্জিয়া চোখ পিটপিট করে। রাইসা চুপ করে। উত্তরটা তার নিজের কাছেও পরিষ্কার। বাগানের কদম গাছ থেকে শুকনো পাতা পড়ে তার কোলের ওপরে এসে অরিওর ওপরে পড়ল। সে অকারণে পাতাটা আঙ্গুল ঘোরাতে ঘোরাতে কেন জানি সবকিছু অগোছালো লাগছে। দুজনে এইভাবে বসে বসে গল্প করলো। তেজ মিটিং শেষ করে বের হচ্ছিল, তখনই দুই মানব গোলাকার চরকির মতো এসে তেজের আগে পিছে ঘুরছে। কি সমস্যা? ফাহিম বলে উঠল। কই, কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে এভাবে আমাকে কেন্দ্রবিন্দু করে ঘোরার মানেটা কি? সরে যা বলছি। জিহাদ বলল, আমাদের পা দিয়ে আমরা চলাফেরা করি, এতে তোর সমস্যা কোথায় একটু বলবি আমাদের? তেজ রেগে বলল, তোদের পা তোরা চলাফেরা করবি ভালো কথা, কিন্তু আমার পা আটকানোর জন্য তোদের পা যেন না আসে। পেলে একেবারে খুলে হাতে ধরিয়ে দিব। সর এখান থেকে। বলেই ধাক্কা মেরে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। পেছনে পেছনে দুইজনও ঢুকলো। সবে চেয়ারে বসে পিঠ এলিয়ে দিয়েছে। প্রায় 3 ঘন্টা যাবৎ মিটিং চলল, যার কারণে মেজাজ গরম হয়ে আছে। এর মধ্যে এদের দুজনের মজা একদমই সহ্য হচ্ছে না। তোকে যেটা বলতে যাচ্ছিলাম, তোদের কথা আমি শুনতে চেয়েছি। ফাহিম অবাক হলো, কিন্তু জিহাদ বলল, তুই শুনতে চাস আর না চাস আমরা বলবো। তেজ চোখ দুটো নিক্ষেপ করতেই ফাহিম আমতা আমতা করে বলল, প্রত্যেকের মনের কথা বলার অধিকার আছে। নিজের মতামত প্রকাশ করার যাবতীয় জাতীয় দায়িত্ব দেশের জনগণ উম, দেশের সরি নিজের মতামত প্রকাশ করার জাতীয় দায়িত্ব দেশের জনগণ হিসাবে আমাদের অধিকার আছে, তাই না? ফালতু কথা বন্ধ কর।
এত রেগে যাস কেন? সামনের পরিবেশ দিবসে জিইউ জুড়ে একেবারে শুধু তেজপাতার গাছ লাগাবো ভাবছি, সাথে পুরো শহরের রাস্তাঘাটেও। গাছ তো সূর্যের তেজ শোষণ করে, কিন্তু আমরা চাই যাতে করে গাছগুলো অন্তত মানুষরূপী সূর্যের তেজ চুষে নিতে পারে। তাই তেজপাতার গাছ, এতে মানুষেরও উপকার হবে। টাকাটা নষ্ট করে কিনতে হবে না, সবার জন্য উপযুক্ত থাকবে। ভাবতেই পারছিস আমি কতটা ভীরু মানুষ। আমার রন্ধ্রে রন্ধ্রে দয়া ঝরে পড়ছে। হ্যাঁ, সে তো দেখতেও পাচ্ছি কত দয়ার শরীর আপনার, কিন্তু আমার কোনো দয়া চাই না। বের হয়ে যা তোরা। জিহাদ হালকা কেশে বলল, আচ্ছা, তুই তখন সিঁড়ি দিয়ে ওঠার সময় তোর সামনে কে যাচ্ছিল? বলেই ফাহিম ও জিহাদ দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তেজ ওদের দিকে না তাকিয়েই উত্তর দিল, তোদের চোখ দিন দিন ডাবল হয়ে যাচ্ছে, চশমার পাওয়ারটা কমিয়ে আনিস। তুই মনে হয় ভুলে যাচ্ছিস আমরা কেউই চশমা ব্যবহার করি না। করিস না ভালো কথা, কিন্তু এখন প্রয়োজন। সবার অনেক ভালো ভালো সার্ভিস পাওয়া যায়, তাদের উপকারে আসবে। দেখ, ফালতু আমাদের বলদ বানাবি না। কথা ঘুরিয়ে সাভার থেকে সৈয়দপুর নিয়ে যাবি না। আমরা স্পষ্ট দেখেছি তোর সামনে একটা মেয়ে ছিল। তো তো মানে তুই একটা মেয়ের পেছনে পেছনে গেলি, আর সামান্য তো। আজব তো, এমন করছিস যেন আমি মানুষই নই। হেয়ালি করছিস কেন? আমরা এটাই জানতে চাই, মেয়েটাকে যে তোকে পেছনে পেছনে ঘোরাচ্ছে। ফাহিম, চেতিস কেন? ও তো ঠিকই বলেছে, যাকে কোনো কথা বলে নাড়ানো যায় না, সে একটা মেয়ের পেছনে ঘুরছে। বিষয়টা আমাদের ভাবতেও গলায় কাটা লাগার মতো আটকে যাচ্ছে। তেজ এবার ধীরে ধীরে চেয়ার থেকে সোজা হয়ে বসলো, ঠোঁট শক্ত, চোখ দুটো কড়া। ডেস্কে রাখা কলমটা আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল, তোদের কল্পনা শক্তি দিন দিন বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে। সিনেমা কম দেখিস, বাস্তব বেশি দেখ। হৃদয়ে বয়ে প্রেম শূন্য হঠাৎ নিশীথে কাজল কালো আঁখি দুটো জ্বলে ওঠে বুকের বাঁ পাশটায়, নতুন করে পোড়ানোর লীলা খেলায়। বারংবার পুড়িয়ে এই ক্ষত নতুন করে পোড়াও, তবুও তোমাতে মন ডুবে যায় বারবার। হৃদয়ের ক্ষত ছন্দ বেজে ওঠে গভীর ছোঁয়ায়। তুমি নিশীথে এসেছিলে। দুপুর দুপুর পড়াতে এসেছে ফাহিম। তেজ বাড়িতে এসে গেটের সামনে ফাহিমের বাইক দেখে চক্ষুপটে অবাকের ছায়া নামলো। গাড়ি রেখে দ্রুত নেমে পড়ল। কপালে গভীর ভাঁজে সন্দেহ কেমন গাঢ় হলো। কিন্তু এই সময় তাকে না জানিয়ে এখানে কি করতে আসলো? প্রশ্নটা একা একা করেই যাচ্ছে, কিন্তু উত্তরের একাংশও পেল না। উত্তর পাওয়ার জন্য তাকে বাড়িতে প্রবেশ করতে হবে আগে। কোটটা হাতের ভাঁজে রেখেই এক পা বাংলাদেশে আরেক পা বর্ডারে রেখে দ্রুত চলল। ড্রয়িং রুমে বসে আছে ফাহিম। রান্নাঘরে মেহরিমা নওয়ান কফি বানাচ্ছে। তেজ ফাহিমের সামনে গিয়ে দাঁড়ালো, রুক্ষ কণ্ঠে বেগতিক। ফাহিমের হাবভাব বোঝা গেল না। এটা যদি জিহাদ হতো, এত ভাবনা আসতো না, কারণ জিহাদ মার্জিয়ার জন্য আসে। কিন্তু ফাহিম কেন এসেছে? ফাহিম ফোনটা স্ক্রল করছিল, হঠাৎ করেই সামনে কাউকে উপলব্ধি করতে পেরে ফোনটা সাইলেন্ট করে পকেটে গুজতে গুজতে বলল, বসো। সামনে থেকে কোনো রেসপন্স আসলো না। ফাহিম এতক্ষণে পকেটে ফোনটা রেখে নজর রাখলো সামনে। কারেন্টের গতিতে 420 ভোল্টেজের ঝটকা লাগলো দাঁড়িয়ে থাকা তেজকে দেখে। তুই? কেন, আমার বাড়িতে অন্য কাউকে আশা করেছিস? ফাহিম হালকা হেসে বলল, কি বলিস? অন্য কাউকে আশা করব কেন? তো এভাবে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি কেন? আরে, আমি মনে করেছিলাম ওই মেয়েটি। তেজ বলে উঠল, ওই মেয়েটি। এই কথাটা শুনেই যেন প্রশ্ন চোখে তাকালো। কোন মেয়ের কথা বলতে চাইছে? আর তার বাড়িতেই বা কি করছে? মানে, তুই কার কথা বলছিস? ফাহিম মুখ খুলবে তার পূর্বেই রান্নাঘর থেকে আগমন হলো মেহেরিমা নওয়ানের। তিনি কফি করে নিয়ে এসেছে। কি হয়েছে? ফাহিম আর তেজকে একসাথে কথা বলতে দেখে জিজ্ঞেস করলো তেজের মা। তেজ চোখ না সরিয়েই বলল, এখানে কি কাজ ওর? ফাহিম কফির কাপ তুলে নিয়ে শান্ত গলায় বলল, এভাবে জেরা করছিস কেন?
আমি এখানে পড়াতে এসেছি। পড়াতে? তেজের কণ্ঠে অবিশ্বাস। আবারও বলল, কাকে? মেহেরিমা নওয়ান স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন, রাইসাকে। ভালো একজন টিউটর দরকার, নয়তো পিছিয়ে যাবে। আর তোমার বাবা আর আমি ফাহিমকে অনুরোধ করেছিলাম যাতে করে এসে রাইসাকে পড়ায়। তেজের দ্রুত আরো ভুরু কুঁচকে গেল। আমাকে না জানিয়ে? সব কথা কি তোমাকে জানিয়ে করতে হবে? মায়ের কণ্ঠে হালকা বিরক্তি। আবারও বললেন, তুমি সারাদিন ব্যস্ত থাকো, আর আমাদের মনে হয় রাইসার বিষয়ে তুমি এত জানতেও আগ্রহী নই। অবশ্যই আমি কোনো বিষয়ে আগ্রহী নই। যারা আমার বিষয়েও আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাদের কাছে আর কি বা আশা করা যায়? এই সময় সিঁড়ির ধাপ বেয়ে নামার শব্দ। নরম পায়ে নিচে নামলো রাইসা। হাতে দুই একটা বই খাতা, মাথায় ওড়না টেনে দেওয়ায় মুখবিরের কপাল পর্যন্ত ঢেকে আছে। শব্দ অনুসরণ করে তেজ ও ফাহিম দুজনেই তাকিয়ে রইল। রাইসা নামতে গিয়ে চোখে বিস্ময় আর অস্বস্তির পরিবেশ সৃষ্টি হলো। মেহেরিমা নওয়ান রাইসাকে বলে দিয়েছে তাকে পড়াতে আসবে, সে যেন বই খাতা নিয়ে নিচে নামে। সেই সময় অনুযায়ী রাইসা গোসল করে সুন্দর মতো পরিপাটি হয়ে এসেছে। মেহেরিমা নওয়ান রাইসাকে উদ্দেশ্য করে বলল, সেখানে বসো। রাইসা তেজ আর ফাহিমের রিয়াকশন দেখে দাঁড়িয়ে পড়েছে সিঁড়ির মাঝপথে। বুকের ভেতরটা ধুকপুক করছে। নিচের পরিবেশটা যেন স্বাভাবিক নয়, বাতাসেও টান টান উত্তেজনা। হাতে ধরা খাতার কোনা অজান্তেই শক্ত করে চেপে ধরল সে। মেহরিমা নওয়ান আবারও ডাকলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, নিচে আসো। শাশুড়ির কথা শুনে ধীরে ধীরে নামলো রাইসা। চোখ নিচু, কিন্তু অনুভব করছে দুটি দৃষ্টি তার ওপর স্থির। একটাই কৌতূহল মেশানো মৃদু হাসি, আরেকটাই কড়া অস্বস্তিকর তীক্ষ্ণতা। সেই তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাইসা হেঁটে হেঁটে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো। তেজির সঙ্গে সঙ্গে ভুরু উঁচিয়ে ঘাড় ঘুরে তাকালো তার দিকে। রাইসা মাথা নিচু। ফাহিম রাইসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা যেমন বাচ্চা বাচ্চা, তেমনি দৃষ্টি কড়া, একটা সুন্দরী রমণী। সেই দিন ভালো মতো দেখতে পায়নি, কিন্তু আজকে খুব কাছ থেকে স্পষ্ট করে নজর দিল। মেহেরিমা নওয়ান রাইসার মাথায় হাত বুলিয়ে ফাহিমকে দেখিয়ে দিলেন যে আজ থেকে সেই তাকে পড়াবে। তার কোনো সাবজেক্টের সমস্যা সব যেন বলে দেয়। আর তেজ আরেকবার রাইসার দিকে তাকালো। মেহেরিমা নওয়ান রাইসাকে সোফায় বসিয়ে দিলে ফাহিম গিয়ে রাইসার টেবিলে রাখা একটা বইয়ের দিকে হাত বাড়িয়ে নিল। ফাহিম খুব স্বাভাবিকভাবেই রাইসাকে জিজ্ঞেস করলো তার কোন সাবজেক্টে বেশি সমস্যা হয়। সে সেইটাই না হয় আজকে প্রথম দিন শুরু করবে। রাইসা একবার মাথা তুলে তেজের দিকে তাকালো। অচেনা মানুষের সামনে বসে থাকতেও কেমন জানি অস্বাভাবিক লাগছে। মৃগনয়নী দৃষ্টিতে না চাইতেও চোখ রাখলো। তেজ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। কি হলো বলো, তোমার কোন সাবজেক্টে বেশি হার্ড মনে হয়? ফাহিমের উত্তর না দেওয়াতে মেহরিমা নওয়ান আস্তে করে বলল, রাইসা বলো মা। ফাহিম তো কিছু বলছে, তুমি ভয় পেও না, ও তোমার ভাইয়ের মতো। কথাটা শুনেই ফাহিম শুকনো কেশে উঠল। তেজ এই সব নাটক সহ্য করতে পারছে না। এগিয়ে গিয়ে রাইসার হাতটা ধরে টেনে তুলল সোফা থেকে। আচমকা আক্রমণে রাইসা চমকে উঠল, কিন্তু নীরবে। মেহেরিমা নওয়ান তেজের দিকে অবাক দৃষ্টিপাত করে আছে, সাথে বিরক্ত হলো। কি হচ্ছেটা কি, ওকে এভাবে তুললি কেন? তেজ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। হনহনিয়ে হেঁটে এগোলো সিঁড়ির দিকে। শক্তপোক্ত বাম হাতের মুঠোয় রাইসার ছোট্ট একটা হাত বন্দি। হাত এক প্রকার গরু ছাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে। তেজের সাথে তাল মিলিয়ে উঠতে পারছে না রাইসা, কিন্তু কিছুই করার নেই। নিচ থেকে মেহেরিমা নওয়ান খেপে গেলেন, এটা কি ধরনের অভদ্রতা করছে? ফাহিম বেচারা তাকিয়ে আছে, আগা মাথা কিছু বুঝতে পারছে না, শুধু হা করে তাকিয়ে আছে। মেহেরিমা নওয়ান ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, তেজ, তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ওর হাতটা ছেড়ে দাও বলছি। এই এমন কেমন ব্যবহার তোমার? চলন্ত পা দুটো থেমে গেল তেজের, কিন্তু হাতের মুঠো আলগা করলো না। পিঠটা শক্ত, কাঁধ টান টান। কয়েক মুহূর্ত নীরবতা চলল। ধীরে ধীরে ঘুরে তাকালো নিচের দিকে। চোখে জমাট রাগ, সাথে দহন মেশানো ক্ষোভ। তুমি কি ওকে জিজ্ঞেস করে টিউটর রেখেছো?
জিজ্ঞেস করার কি আছে? টিউটর না রাখলে পড়বে কি করে ও? ও কি রাজি হয়েছে ফাহিমের কাছে পড়তে? তেজের ওপরে আর বেশি রাগ হলো তার মায়ের। রাজি না হওয়ার কি আছে? ফাহিম, তুই চলে যা, ও তোর কাছে পড়বে না। ফাহিম শুধু কর্ণকুহরে নিল কথাটা, কিন্তু গেল না। তেজের মা বলল, কি বলছিস? তাহলে ওকে কে পড়াবে? চাইলে একটা মেয়ে টিউটর রাখতে পারো। বলেই সে সেখান থেকে গমন করলো রাইসাকে নিয়ে। আসসালামু আলাইকুম। কি, গল্পটি কেমন লাগছে? আসলে শরীরটা একটু কেমন ঘুম ঘুম ছিল, এই জন্য ঠিক করে ভয়েসটা ভালো আসে নাই। যদি সমস্যা থেকে থাকে প্লিজ একটু ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। কি হবে সামনের ভবিষ্যৎ, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং বেশি বেশি করে লাইক করতে হবে, আর সাথে সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।